হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টপ স্টাডি। তোমাদের সকলকে আবারও একবার টপ স্টাডির পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাই। তো তোমাদের এই বহু প্রতীক্ষিত সেই ইংলিশ গ্রামারের ক্র্যাশ কোর্স, সেটা আমরা আজ থেকে শুরু করছি। আগের ভিডিওতে কালকে আমরা যে ভিডিওটা দেখছিলাম সেখানে আমরা কিভাবে আমরা এই ক্র্যাশ কোর্সটিকে ডেভেলপ করেছি এবং পরবর্তী সময়ে কিভাবে এই কোর্সটিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সেই সম্পর্কিত আগের ভিডিওতে আমরা ডিসকাস করে নিয়েছি। সো আজ থেকে ফাইনালি আমরা গ্রামারের কোর্সটাকে শুরু করছি। তো আমি আগেও বলেছিলাম যে আমরা কোন কোন টপিকগুলোকে প্রথমে নিয়ে কভার করব, সেটা আমি কালকের ভিডিওতে দেখিয়ে নিয়েছি। তবু আমি আরেকবার তোমাদের সামনে এখানে বলে নিতে চাই। তো প্রথমে যে সমস্ত টপিকগুলো এই গ্রামারের ক্র্যাশ কোর্সে শুরু করব সেটা হচ্ছে, প্রথমে দেখতে পাচ্ছ তোমরা টেন্স প্রথমে আমরা কভার করব। টেন্সের পর আমরা ভার্বে চলে আসব, তারপরে আমরা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, যেটাকে আমরা ভয়েস চেঞ্জ বলছি, সেখানে চলে আসব। তারপরে আমরা চলে আসবো ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ, তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, 6 নম্বরে রয়েছে নাউন, প্রোনাউন, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন এবং আদার্স। এবং আমি আগেও বলেছিলাম যে আদার্সে আমরা কয়েকটি গ্রামারের ছোট ছোট কয়েকটি চ্যাপ্টার থেকে যাই, সেই সমস্ত চ্যাপ্টারগুলোকে নিয়ে ডিসকাস করে নেব, ঠিক আছে। এবং সেই সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ারের যে বিভিন্ন কোশ্চেনগুলো থাকে, বিভিন্ন পরীক্ষায় যেগুলোতে তোমার জিজ্ঞাসা করেছে প্রিভিয়াস ইয়ারে, সেইগুলোকে আমরা গ্রামার সেকশনের মধ্যে আদার্সে বলতে পারো মিসলেনিয়াস টাইপের করে সেগুলোকে ডিসকাস করে নেব। তো এই হচ্ছে মোটামুটি আমাদের পুরো এই ক্র্যাশ কোর্সের বিষয়বস্তু। আমরা বলেছিলাম যে প্রত্যেক দিন আমরা একটা করে গ্রামারের ক্র্যাশ কোর্সের ভিডিও নিয়ে আসবো। তো সেই মতো চলো আজকে ফার্স্ট ভিডিও এবং টেন্স আমরা প্রথমে শুরু করব। তো প্রথমেই বলে রাখি, টেন্সে আমরা মোট 4টি টেন্সে বলতে পারো মোট 4টি পার্ট আসবে বেসিক্যালি। তো কারণ তোমাদের ব্যাপারগুলোকে ডিটেলে এক্সপ্লেন করার জন্য তোমাদের সময় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো এই কারণে আমরা ধীরে ধীরে বিষয়গুলোকে বা টপিকগুলোকে কভার করব, ঠিক আছে। তো এই কারণে টেন্সের মোটামুটি 4টি পার্ট আসবে, ঠিক আছে। সো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক, টেন্স সম্পর্কে জেনে নেওয়া যাক। দেখো বেসিক্যালি তাহলে প্রথমে টেন্স সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে টেন্স বিষয়বস্তুটা কী। দেখো কোনো একটা ঘটনা যদি কোনো সময় ঘটে যায়, ঠিক আছে, কোনো একটা ঘটনা যদি কোনো সময় ঘটে যায়, তাহলে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে তাহলে ঘটনা ঘটার টাইমিংটা সেটা কত ধরনের হতে পারে বলো। কোনো একটা ঘটনা যদি ঘটে যায়, ঠিক আছে, কোনো একটা সাপোজ অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে, তাহলে সেই অ্যাক্সিডেন্টের টাইমিংটা 3 রকমভাবে হতে পারে। সেই অ্যাক্সিডেন্টটা হয় পূর্বে হয়ে গেছে বা বর্তমানে ঘটছে, অথবা তুমি বলতে পারো যে সেই অ্যাক্সিডেন্টটা পরবর্তী সময়ে ঘটবে। ঠিক একইভাবে কোনো একটা ঘটনা ঘটার জন্য আমরা তার 3টি টাইমিংকে ডিনোট করি। ফার্স্টে হচ্ছে কি, যে কোনো একটা ঘটনা হয় ঘটে যেতে পারে, অথবা বর্তমানে ঘটছে কোনো একটা ঘটনা, অথবা ফিউচারে কোনো একটা সময় ঘটবে। আর সেই সময়ের উপর ভিত্তি করে টেন্সকে আমরা 3টি ভাগে ভাগ করি। টেন্সকে প্রেজেন্ট টেন্স অর্থাৎ যেটা বর্তমান সময় ঘটছে, যদি ঘটে তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট টেন্সের মধ্যে রাখবো। পাস্ট টেন্স হচ্ছে যদি পূর্বে যদি ঘটনাটা ঘটে যায় তখন সেটাকে আমরা বলবো পাস্ট টেন্সের মধ্যে রয়েছে। আর যদি ফিউচার টেন্স অর্থাৎ যদি পূর্বে কোনো একটা সময়ে সেই ঘটনাটা ঘটে, তাহলে সেই টাইমিংকে বা সেই যে ঘটনাটাকে আমরা রাখবো ফিউচার টেন্সের মধ্যে। ক্লিয়ার? এবারে দেখে নাও এখানে কি দিয়েছে, যে টেন্স ডিনোটস দ্য টাইম অ্যান্ড অ্যাকশন অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট। বেসিক্যালি তোমাকে জানতে চাওয়া হয়েছে কি, এখানে তোমাকে যেটা বলেছে কি, যে টেন্সের ডেফিনেশন দিয়েছে, ছোট্ট করে একটু টেন্সের ডেফিনেশন দেওয়া হয়েছে। টেন্সটা বেসিক্যালি তোমার কোনো একটা ঘটনা কখন ঘটছে এবং সেই সঙ্গে সঙ্গে স্টেটের কোন স্টেটে তুমি রয়েছো, কোন স্টেট মানে এখানে সেই রাজ্য নয়, কোন অবস্থা তোমাকে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। তো সেটাকে কিন্তু এখানে বলা হয়েছে। তো কোনো একটা ঘটনা কখন ঘটছে সেটাকে আমরা রাখি কার মধ্যে, টেন্সের মধ্যে, বা সেই সমস্ত বিশ্লেষণগুলোকে আমরা করি টেন্সে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টেন্সকে আমরা কত ভাগে ভাগ করছি। টেন্সকে আমরা ভাগ করছি 3 রকমভাবে। প্রেজেন্ট টেন্স একটা হচ্ছে পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। তো আবার প্রত্যেকটা টেন্সের সাব ডিভিশন রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা টেন্সকে মানে প্রেজেন্ট টেন্সকে 4টি ভাগে ভাগ করা হয়। সাব ডিভিশন মানে হচ্ছে যে প্রত্যেকটা টেন্সকে তাদের ক্রমানুসারে 4টি ভাগে ভাগ করা হয়। ঠিক একইভাবে যেমন প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ বলতে পারো যে প্রত্যেকটা টেন্সকে 4টা ভাগে ভাগ করলে মোট 12টা পার্ট থাকছে, ঠিক আছে। তো প্রত্যেকটা ভিডিওতে আমরা 3টা করে পার্ট করব, এই কারণে আমি বলেছিলাম যে মোট 4টি পার্টের মাধ্যমে পুরো ভিডিওটাকে কভার করে নেব। তো ঠিক আছে,
পাস্ট টেন্সের ক্ষেত্রেও ঠিক একই জিনিস, পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারও একই জিনিস, ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বেসিক্যালি তোমাকে অনেক সময় বলা হয় কি যে দেখবে অনেক জায়গায় যে সিম্পল প্রেজেন্ট টেন্স বা সিম্পল ফিউচার বা সিম্পল পাস্ট টেন্স লেখা থাকে, এটা আর কিছুই না, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডেফিনাইট বা এটাকে বলতে পারো তুমি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট বলতে পারো, পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট বলতে পারো, আর একইভাবে ফিউচার ইনডেফিনাইট বা সিম্পল ফিউচার তুমি এটাকে বলতে পারো। তো মোটামুটি এটা ছিল তাদের কি হয়ে গেল, তাদের ক্লাসিফিকেশনটা তুমি বলতে পারো। তাদের ক্লাসিফিকেশনটা আমরা দেখে নিলাম যে টেন্সকে সময়ের ক্রমানুসারে আমরা কতগুলো ভাগে ভাগ করি, হয়ে গেল এটা। এবারে চলো আজকে আমরা বেসিক্যালি আমি আগেও বলেছি যে তিনটা জিনিসকে নিয়ে বেসিক্যালি ডিসকাস করবো, সেটা হচ্ছে ইনডেফিনাইট টেন্স সম্পর্কে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট বলতে পারো বা প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট এবং ফিউচার ইনডেফিনাইট বা ফিউচার পাস্ট। এই তিনটি টেন্স সম্পর্কে আমরা ডিটেলে ডিসকাস করব এবং আমাদের অ্যানালাইজ করব যে কোন কোন বিষয়গুলো এখানে ইম্পর্টেন্ট রয়েছে, সেই বিষয়গুলোকে আমরা ডিটেলে ঢুকবো। কারণ এখানে অনেক কিছু জিনিস আছে যেগুলো তোমাদের জানার প্রয়োজন নেই, অর্থাৎ বা তোমরা সেগুলো হয়তো অনেক আগে পড়ে এসছো, সেগুলোকে নিয়ে আমরা ডিসকাস করব না। আমরা ডিসকাস করব যেগুলো ইম্পর্টেন্ট জিনিস, যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে ডিসকাস করব। কারণ সাধারণ জিনিসগুলোকে নিয়ে ডিসকাস করলে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, সেগুলো নিয়ে ভিডিওটাকে লেন্দি করে আমাদের কিছুই লাভ হবে না, ঠিক আছে? তো এই কারণে আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলোকে নিয়ে এখানে ডিসকাস করব। সো এবার দেখো, তাহলে আমি বললাম কি যে তিনটা জিনিস আমরা ডিসকাস করব, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার। তাহলে চলো প্রথমেই দেখে নিই আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সটাকে কাকে বলে, অর্থাৎ বলতে পারবো প্রেজেন্ট ইনডেফিনাইট। তো প্রেজেন্ট ইনডেফিনাইট কি, মানে কোন অ্যাকশনটাকে বা কোন ঘটনাটাকে বলবো যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের মধ্যে সিম্পল প্রেজেন্টে রয়েছে বা বলতে পারো প্রেজেন্ট ইনডেফিনাইটে রয়েছে। তো বেসিক্যালি কোন একটা ঘটনা সেটা হচ্ছে কি, যেটাকে আমরা রেগুলার বেসিসে করে থাকি। তোমরা সকলেই জানো যে কাজটা তুমি রেগুলার বেসিসে করো, হ্যাঁ, রেগুলার কোনো একটা অ্যাকশন, সেটাকে আমরা কোন টেন্সের মধ্যে রাখবো, সেটাকে আমরা রাখবো সিম্পল প্রেজেন্টের মাধ্যমে বা বলতে পারো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মাধ্যমে। ঠিক একইভাবে কোনো একটা কাজকে যেটা আমরা ইরেগুলার বেসিসেও করি বা করে থাকতাম, ঠিক আছে, বা ইরেগুলার বেসিসে হয়, যেমন আর্থকুইক, ঠিক আছে, আর্থকুইক, সুনামি বা কোনো একটা বলতে পারো যে ওয়েদারের ফিনোমেনন। তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি যে যেগুলো ইরেগুলার অ্যাকশন, যেমন বন্যা, সুনামি, তো এ সমস্ত ক্ষেত্রে কি বা আর্থকুইক, এগুলো তো আর আমাদের বলে কয়ে আসে না, তো এটা ইরেগুলার অ্যাকশন বা কোনো একটা টাইম ইন্টারভ্যালে তো আসে না। তো এগুলোকে আমরা কি বলবো, ইরেগুলার অ্যাকশনের মধ্যে রাখবো এবং সেগুলোকে আমরা কোন টেন্সের মধ্যে রাখবো, প্রেজেন্ট টেন্সের মধ্যে রাখবো। এবং কোন প্রেজেন্ট টেন্সের মধ্যে, কোথায়, সিম্পল প্রেজেন্টে, ঠিক আছে। রেগুলার অ্যাকশনে, ঠিক আছে, সেখানেও জানো তুমি যে আই কাম হেয়ার ডেইলি, আমি এখানে প্রত্যেক দিন আসি, তাহলে এটা কিসের মধ্যে পড়ছে, তোমার বলতে পারো রেগুলার অ্যাকশনের মধ্যে পড়ছে, এই কারণে এটা সিম্পল প্রেজেন্টে থাকবে। হ্যাবিটস, কারোর কিছু যদি হ্যাবিটস থাকে, সেটা গুড হতে পারে, ব্যাডও হতে পারে, কোনো কিছু হ্যাবিটকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিটের মধ্যে রাখবো, ঠিক আছে। সেই হ্যাবিটগুলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিটের মধ্যে রাখবো, যেখানে এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দেখে নাও, হি স্মোকস, মানে সে হচ্ছে তোমার ধূমপান করে, এটা অ্যাকচুয়ালি কি, এটা তার হ্যাবিট, এই কারণে এটাকে আমরা কোথায় রেখেছি, সিম্পল প্রেজেন্টের মধ্যে রেখেছি। ইউনিভার্সাল ট্রুথ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে, চিরন্তন সত্য যেটাকে, যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, বা বলতে পারো এই ধরনের তুমি যে কোনো ধরনের, বা দ্য সান, দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দি সান। তো এক্ষেত্রে যে এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে, এগুলো কি ইউনিভার্সাল ট্রুথ। এই সমস্ত ইউনিভার্সাল ট্রুথগুলোকে আমরা কার মধ্যে রাখি, সিম্পল প্রেজেন্টের মধ্যে রাখি বা প্রেজেন্ট ইনডেফিনিটের মধ্যে রাখি। এটা তো তোমরা সকলেই জানো, আমি জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম যে সিম্পল প্রেজেন্টের কোন কোন সেন্সগুলো আসে। এবারে চলে আসছি, চলো, যে সিম্পল প্রেজেন্ট টেন্সে সেন্টেন্স ফরমেশনটা কেমন হবে, এই সেন্টেন্সে কোনো একটা সেন্টেন্সকে লেখার জন্য সেই সেন্টেন্সের ফরমেশন কেমন হবে, মোস্ট ইম্পর্টেন্ট, এটাকেই তোমাদের জানতে হবে। দেখো, সেন্টেন্স ফরমেশনটা এখানে অনেক কিছু দিয়েছে, আমি তোমাদের ধীরে ধীরে এক এক করে বলছি। কোনো একটা সেন্টেন্স যদি পজিটিভ সেন্টেন্স হয় বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, তখন সেই সেন্টেন্সটাকে, অর্থাৎ এবং সিঙ্গুলার হয়, ঠিক আছে। দেখো, প্রথম এখানে দুটো ভাগ করা রয়েছে, আমি আগে পেনটাকে অন করে নিই, তারপরে বলছি। দেখো, প্রথমে দেখো, ইফ সাবজেক্ট ইজ আই, উই, দে অর ইউ অর প্লুরাল, অর্থাৎ একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল, বা এরকম ভেঙে নাও তুমি, কারণ সব জায়গায় শুধুমাত্র সাবজেক্টটা যে সিঙ্গুলার প্লুরাল হবে সেরকম নয়। বেসিক্যালি তোমাকে এখানে দুটো পৃথক ভাগ করে দিয়েছে, দেখতেই পাচ্ছ, যে সাবজেক্টটা যদি আই, উই, দে, ইউ অথবা প্লুরাল হয়, তাহলে তার সেন্টেন্স ফরমেশনটা কেমন হবে। এখানে বেসিক্যালি তোমাকে পুরো ডিটেলে ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে।
তোমরা এটাকে একটার মাধ্যমে মনে রাখতে পারো, বা তোমরা যেটা পড়ে এসছো কি, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হয় আমাদের কি, বা আদার ওয়ার্ড, এটা আমাদের কি হয়ে যায়, এটা আমাদের হয়ে যায় বলতে পারো যে প্রেজেন্ট টেন্সের বা সিম্পল প্রেজেন্টের সেন্টেন্স ফরমেশন। এটাকে তোমরা একটা মোটামুটি টাইপের মনে রাখতে পারো। এবার এখানে এই সেন্টেন্সটাকে আমি যে লিখেছি, এটা হচ্ছে তোমার যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা কিন্তু এর মধ্যে দিয়ে তুমি সবগুলোকে কভার করতে পারবে না। কোন কোনগুলোকে কভার হচ্ছে না বলো? নেগেটিভ সেন্টেন্স হচ্ছে না, কারণ এটা তো পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই না? তো এখানে কিন্তু সবগুলো জিনিস কভার হচ্ছে না, এখানে শুধুমাত্র কোনটা কোনটা কভার হচ্ছে, শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কভার হচ্ছে। তো এই কারণে আমরা কি করছি, পুরো প্রত্যেকটাকে ডিটেলে ভাগ করে নেওয়া হয়েছে। বা ঠিক একইভাবে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ কোশ্চেন মার্ক যেখানে থাকবে, সেই সেন্টেন্সটা কিন্তু এখানে ডিটেলে ডিসকাস করা হচ্ছে না। তো এই কারণে তুমি বলতে পারবে কি, যে এই কারণে তুমি বলতে পারবে যে এগুলোকে ডিটেলে ডিসকাস করার প্রয়োজন রয়েছে। তো দেখো তাহলে পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন সাবজেক্টটা আই উই অথবা ইউ অথবা প্লুরাল হবে, তো সেক্ষেত্রে এই সাবজেক্টের ফরমেশনটা কেমন হবে, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, দ্যাটস ইট। সেকেন্ড, যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তখন অবভিয়াসলি ডু নট চলে আসবে, এখানে বলার কিছু নেই, এই ডু নট। আচ্ছা, ডু নটের কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে কি, ডু নটকে আমরা কন্ট্রাক্টেড ফর্মে লিখবো কেমন, ডোন্ট। ডু নটকে আমরা কন্ট্রাক্টেড ফর্মে কেমন লিখবো, ডোন্ট, দ্যাটস ইট। এটা ভিতরে লিখেছি, দুটো একই কথা, ঠিক আছে, দুটোই একই কথা। এই যে ডোন্টটা হচ্ছে ডু নটের কন্ট্রাক্টেড ফর্ম, ক্লিয়ার। তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট, দ্যাটস ইট। নেক্সট, যদি বলা হয় যে কোশ্চেন মার্ক কেমন হবে বলো, তাহলে কোশ্চেন মার্কের জন্য আমরা কী করবো, কোশ্চেন মার্কের জন্য জাস্ট এ সেকেন্ড, দেখো কোশ্চেন মার্ক হলে কী হবে, আগে অবজেক্ট তোমার সাবজেক্টের আগে কোনটা চলে আসবে, সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব চলে আসবে, এখানে সেই কাজ করা হয়েছে। অ্যাজ এ হেল্পিং ভার্ব এখানে কোনটাকে ব্যবহার করা হয়েছে, ডু। ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, দেখতে পাচ্ছ এখানে তোমরা। নেক্সট একইভাবে এটাকে বিভিন্নভাবে লেখা হয়েছে, যদি তোমার ডোন্ট, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স হয়, ঠিক আছে, তো এটাকে বিভিন্নভাবে লেখা হয়েছে, আর কিছু না। তো মোটামুটি নেগেটিভ সেন্টেন্স হলে তার ফরমেশনটা, সেন্টেন্সের ফরমেশনটা এরকম হবে। আর নেগেটিভ সেন্টেন্সের জন্য এটা হচ্ছে কোশ্চেন মার্ক বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য এই পোর্শনটা, আর এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের জন্য, আর এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্সের জন্য। কখন, যখন সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্টটা হবে তোমার আই উই দে অথবা ইউ, ক্লিয়ার, ঠিক আছে। চলো, এবার যদি সাবজেক্টটা তোমাদের কি হয়ে যায় বলো, সাবজেক্টটা যদি হয়ে যায় হি, সি, ইট, নেম অথবা সিঙ্গুলার কোনো একটা হয়, তখন আমরা কি করে ব্যবহার করব সেটাকে দেখো। নেমটা কি, যে কোনো কিছুর নামটা হচ্ছে একটা কি, সিঙ্গুলার। তো সেক্ষেত্রে কী করা হবে, ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ হয়, কারণ আমরা জানি যে সাবজেক্ট, তার সঙ্গে যদি সাবজেক্টটা তোমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তখন তার সঙ্গে এস অথবা ইএস যোগ হয়। তো এখানে সেই কথাটাই বলা হয়েছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি সাবজেক্টের সঙ্গে সাবজেক্টে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে তার সঙ্গে ভার্ব যে থাকবে সেই ভার্বের সঙ্গে এস অথবা ইএসটাকে যোগ করতে হবে, দ্যাটস ইট, ক্লিয়ার। তাহলে এটা পজিটিভ সেন্টেন্সের জন্য যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সঙ্গে আমরা ব্যবহার করব এস অথবা ইএস, ঠিক আছে। চলো নেক্সট পার্টটি দেখে নেওয়া যাক। যদি সেন্টেন্সটি নেগেটিভ হয়, তাহলে এখানে কি হবে, অবভিয়াসলি ডাজ নট হবে। এখানে কি ছিল বলো, এখানে ছিল কি, প্লুরাল ছিল, এখানে ডু নট হচ্ছিল, এখানে দেখে নাও। আর এখানে কি হবে বলো, এখানে ডাজ নট হবে। সো তাহলে আমরা দেখলাম কি, যে এখানে কিন্তু আর তুমি ভার্বটাকে V1 রাখবে যদি সাবজেক্টটা, কারণ এখানে ডুকে ডাজ করে নিয়েছো, তাহলে মেন ভার্বের জায়গায় তাহলে আর পরিবর্তনের প্রয়োজন নেই। এখানে হেল্পিং ভার্বটাকে তুমি পরিবর্তন করে নিয়েছো, অর্থাৎ এস বা ইএস করে নিয়েছো, তাহলে এখানে মেন ভার্বের কোনো প্রয়োজন নেই, V1 হয়ে যাবে, ঠিক আছে, ব্যাস। চলো নেক্সট, কোশ্চেন মার্কের ক্ষেত্রে একই কথা। কোশ্চেন মার্কের ক্ষেত্রে তুমি কি বলতে পারবে, যে কোশ্চেন মার্কের ক্ষেত্রে তুমি বলবে কি, যে যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তো তখন কি হবে, জাস্ট বি ভার্বটা আগে চলে আসবে, ঠিক আছে, জাস্ট বি ভার্বটা আগে চলে আসবে। আর এক্ষেত্রে একই কথা, একই নিয়ম বলতে পারো, কারণ বি ভার্বের সঙ্গে তোমার কি থাকবে বলো, এস অথবা ইএস অনেক সময় যোগ হয়ে যায় যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, কারণ এক্ষেত্রে তো সেইটাই হচ্ছে না, যেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, তাহলে এখানে ডু না হয়ে কি হয়ে যাবে, ডাস হয়ে যাবে, ঠিক আছে, এখানে ডু না হয়ে কী হবে, ডাস। এখানে যে ডাজন্ট এটা হচ্ছে কি, যে ডাজ নটের কন্ট্রাক্টেড ফর্ম, ডাজ নটের কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে কি, ডাজন্ট, ক্লিয়ার। তো এটা ছিল কি তোমার সেন্টেন্স ফরমেশন। যদি সেন্টেন্স ফরমেশনে কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে আমি নেক্সট ভিডিও, আচ্ছা আমি বলেছিলাম যে নেক্সট ভিডিও দরকার নেই, আমরা তোমাদের প্রবলেমগুলো কী হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমরা আরেকটি ভিডিও করে দেবো, যেটা তোমাদের ডাউটগুলো হবে সেই সমস্ত ডাউটগুলোকে শুধুমাত্র নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে। চলো এরপরে আমরা চলে আসছি কোথায়, চলো নেক্সট দেখে নিয়ে যাক। এটা গেল কি তোমাদের
সিম্পল প্রেজেন্ট। তাহলে সিম্পল প্রেজেন্টে আমরা তিনটা জিনিস দেখলাম যে সিম্পল প্রেজেন্ট টেন্সটা কোনটাকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলে, তারপরে দেখলাম যে সিম্পল প্রেজেন্ট টেন্সের ফরমেশনটা কেমন হয়, সেন্টেন্সের যে ফরমেশনটা সেটা কেমন হয়। এবারে চলে আসছি কোথায়, সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট টেন্সটা কী হয় বলো? সিম্পল পাস্ট হচ্ছে কি, দেখো সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে কি বললাম যে কোনো একটি ঘটনা যেটা রেগুলার বেসিসে ঘটে তখন সেটাকে কি বলবো, সিম্পল প্রেজেন্টে। আর যদি কোনো একটা ঘটনা যেটা রেগুলার বেসিসে ঘটতো কিন্তু এখন ঘটে না, তাহলে সেটা কি, পাস্টে হতো। এই কারণে সেই সেন্টেন্স, সেই যে কি বলে তোমার, সেই যে তুমি ঘটনাটাকে অ্যাকশনটাকে তুমি বলবে কি, ওটা রাখতে হবে সিম্পল পাস্টে। অ্যান অ্যাকশন দ্যাট ইজ ওভার ইজ এক্সপ্রেসড ইন সিম্পল পাস্ট টেন্স। একটা ঘটনা যেটা পাস্টে ঘটে গেছে সেটাকে আমরা কার মধ্যে রাখবো, সিম্পল পাস্টের মধ্যে রাখবো। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে আই স ইউ বাট ইউ ডিড নট সি মি। আই স ইউ, আমি তোমাকে দেখেছিলাম কিন্তু তুমি আমাকে দেখোনি। এর একই কথা, এরও সেন্টেন্স ফরমেশনটা কেমন হবে, একই কথা, এখানেও পজিটিভ নেগেটিভ সেন্টেন্স দিয়েছে আর ইন্টারগেটিভ সেন্টেন্স দিয়েছে। ঠিক আছে, তো প্রথম যে সেন্টেন্সটা দিয়েছে কি বলো, এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, আর এগুলো হচ্ছে তোমার কি বলো, ইন্টারগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন মার্ক। কি, ইন্টারগেটিভ বা কোশ্চেন মার্ক। ঠিক আছে, ইন্টারগেটিভ বা কোশ্চেন মার্ক, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স কারণ নট আছে, আর এটা হচ্ছে কি পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে পজিটিভ সেন্টেন্সে কি, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম এবং অবজেক্ট, এই তিনটে নিয়ে হবে। আর ঠিক একইভাবে সিম্পল পাস্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ডিড নট, এখানে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম হবে। কেন বলো তো, কারণ এখানে ডিড নট নিয়েছি না, এখানে যেহেতু ডিড নিয়েছি তাহলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মকে তোমাকে ব্যবহার করতে হবে। এইটা অ্যাকচুয়ালি একটু মাথায় রাখতে হবে। তো কোশ্চেন মার্কের ক্ষেত্রে একই জিনিস, কোশ্চেন মার্কের ক্ষেত্রে জাস্ট এই ডিডটা এখানে চলে আসবে, বাকি এখানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। ঠিক আছে, বাকি জায়গায় এখানে ভার্বের ফার্স্ট ফর্ম, তোমার প্রেজেন্ট যে ফর্মটা সেই ফর্মটা হবে। ঠিক আছে, কারণ ডিড নিয়ে নিচ্ছি না, ডিডটা হচ্ছে পুরো পাস্ট ফর্ম, তাহলে সেন্টেন্সের দুটোকে আমাদের পাস্টে রাখার প্রয়োজন নেই, আমাদের একটাকে প্রেজেন্ট আর একটাকে পাস্টে রাখতে হবে। পাস্টে রাখতে হবে কোনটাকে, তোমার অক্সিলারি ভার্বকে বলতে পারো বা বলতে পারো হেল্পিং ভার্বকে। ঠিক আছে, সো তাহলে এটা পাস্ট টেন্সের। এবারে পাস্ট টেন্সে না একটা গুরুত্বপূর্ণ রুল রয়েছে, এই রুলটাকে তোমাদের জানতে হবে। রুলটা কি, যে ইফ দ্য সেন্টেন্স স্টার্টস উইথ ইটস টাইম, ইটস হাই টাইম, ইটস অ্যাবাউট টাইম, তাহলে ওই সেন্টেন্সে, হ্যাঁ তারপরে তোমার সাবজেক্ট থাকছে, তখন ওই যে সেন্টেন্সটা হবে ওই সেন্টেন্সে সাবজেক্টের পরে আমাদের ভার্বের ফার্স্ট ফর্মকে ব্যবহার করতে, ভার্বের সেকেন্ড ফর্মকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো তাহলে আমি এখানে যদি লিখি যে কোনো একটা সেন্টেন্স রয়েছে, দাঁড়াও দেখে নিচ্ছি, সাপোজ কোনো একটা সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্সটা শুরু হচ্ছে কী দিয়ে, ইটস টাইম। কী দিয়ে শুরু হচ্ছে, ইটস টাইম। এই ইটস টাইমের জায়গায় তোমার ইটস হাই টাইমে থাকতে পারতো এবং ইটস অ্যাবাউট টাইমও থাকতে পারতো, এবং এরপরে সাবজেক্ট থাকছে, এরপরে তোমার কী থাকছে, এরপরে তোমার থাকছে সাবজেক্ট, তারপরে ভার্বের আমরা কোন ফর্ম ব্যবহার করব, ভার্বের ডাইরেক্ট সেকেন্ড ফর্ম ব্যবহার করব। তাহলে ইটস টাইম, ইটস হাই টাইম বা ইটস অ্যাবাউট টাইম, এরপরে যদি ভার্ব তোমার সাবজেক্ট চলে আসে সেন্টেন্সের, তারপরে যদি আমরা যেটাকে ভার্বকে ব্যবহার করব সেটা হয়ে যাবে ভার্বের সেকেন্ড ফর্ম। দেখো এরকম সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে যে ইটস টাইম ইউ শুড স্টাডি। দেখো ইটস টাইম দিয়েছে, তারপরে ভার্ব দিয়েছে, সাবজেক্ট দিয়েছে, তারপরে আমাদের ডাইরেক্ট কী করতে হবে, ইউ শুড স্টাডি নয়, ইউ স্টাডিড, কারণ সাবজেক্ট চলে আসছে, তারপরে তোমার ভার্বের কী ব্যবহার করতে হবে, তারপরে তোমাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। ভার্বের এখানে সেকেন্ড ফর্ম ব্যবহার করা হয়েছে। ইটস টাইম ইউ স্টাডিড, ইউ শুড ব্যবহার করবো না আমরা, কিন্তু আমরা জেনারেলি যখন আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা শুড লাগিয়ে দিই, কিন্তু শুডটা হচ্ছে গ্রামাটিক্যালি ইনকারেক্ট। সো এক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে কি, ইটস টাইম ইউ স্টাডিড। কিন্তু এই রুলটা তখনই ফুলফিল হবে না যদি ইটস টাইম বা ইটস অ্যাবাউট টাইম বা ইটস হাই টাইম এরপরে সাবজেক্ট না থাকে। তো তাহলে এখানে কী হয়ে যাবে, ডাইরেক্ট তোমার হয়ে যাবে ইটস টাইম টু স্টাডি, অর্থাৎ ইনফিনিটিভ হয়ে যাবে। ঠিক আছে, কী হয়ে যাবে, ইনফিনিটিভ, বা বলতে পারো 2+V1 হয়ে যাবে। তাহলে যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা কি ব্যবহার করব, 2+V1, আর যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করব। এখানে একটা এক্সাম্পল দিয়েছে, ইফ ইটস টাইম ইজ ফলোড বাই V1, ইটস ফলোড বাই 2, দেন V1 উইল বি ইউজড ডাইরেক্ট। ঠিক আছে, তাহলে ভার্বের ফার্স্ট ফর্মকে আমরা এখানে ব্যবহার করব।
তাহলে এখানে রুল থেকে জানলাম কি যে এই যে তিনটা ওয়ার্ড রয়েছে, ইটস টাইম, ইটস হাই টাইম, ইটস অ্যাবাউট টাইম, এদের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে যেই ভার্বটা আসবে সেটা হবে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম বলতে পারো। আর যদি যদি এদের পরে ভার্ব না আসে তাহলে আমরা ব্যবহার করব টু প্লাস V1। ঠিক আছে, এটা সম্পর্কে ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখে নিচ্ছি কি সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনাইট। ফিউচার ইনডেফিনাইট মানে কি? কোনো একটা ঘটনা ফিউচারে ঘটবে এরকম সম্ভাবনা রয়েছে, তাহলে সেই ঘটনাটাকে আমরা কি বলবো? ফিউচার টেন্স বা সিম্পল ফিউচার টেন্সের মধ্যে রাখবো। অ্যান অ্যাকশন টু টেক প্লেস ইন ফিউচার কামস আন্ডার দি সিম্পল ফিউচার টেন্স, যেটা হচ্ছে তোমার আমাদের ফিউচারে ঘটবে এরকম ঘটনাকে আমরা বলি সিম্পল ফিউচার টেন্স। যেমন আই শ্যাল মিট ইউ টুমোরো, তোমার সাথে আমার দেখা, মানে মনে করো যে তোমার সাথে আমার দেখা করার ডেট রয়েছে কালকে, ঠিক আছে? তাহলে সেই সেন্টেন্সটাকে তুমি ব্যবহার করবে কি যে আই শ্যাল মিট ইউ টুমোরো, আমি তোমার সঙ্গে আগামীকাল দেখা করব। ক্লিয়ার? এবার এখানে দেখো, এখানেও কয়েকটা ফর্মুলা বলতে পারো বা এখানেও সেন্টেন্স ফরমেশান রয়েছে। এইগুলো সেন্টেন্স ফরমেশানগুলো আমি যে একটা মনে রাখতে পারো শুধুমাত্র পজিটিভ সেন্টেন্সের জন্য, বাকি নেগেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স এগুলোকে তৈরি করার জন্য কি করবে তুমি? নেগেটিভকে করে দেবে কি যে মেন ভার্ব বি ভার্বটা থাকবে তার সঙ্গে একটা নট যোগ করে দেবে। আর তোমার কোশ্চেন মার্ক বলতে পারো বা ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য যেই ভি ভার্বটা থাকবে সেটাকে সাবজেক্টের আগে নিয়ে চলে আসবে। দ্যাটস ইট। তুমি যদি শুধুমাত্র পজিটিভ সেন্টেন্সের যে ফরমেশনটা জানো তাহলে বাকি দুটো সেন্টেন্সের ফরমেশনটা সেইখান থেকেই আসছে, ঠিক আছে? তাহলে কোনো সমস্যা হবে না। শুধু তোমাদের জানতে হবে কি যে সেকেন্ড এবং যে তোমার ফার্স্ট বা পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ফরমেশনটা কেমন হবে। এক্ষেত্রে তুমি জেনে নাও, দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ফরমেশনটা কেমন হবে? সাবজেক্ট বসবে প্রথমে, তারপরে মোডাল ভার্ব বসবে শ্যাল অথবা উইল, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। দ্যাটস ইট, ঠিক আছে? তো এখানেও একই রকমভাবে নেগেটিভ সেন্টেন্স হলে কী হবে? শ্যাল বা উইল নট হয়ে যাবে। আর যদি তোমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্স হয়, কোশ্চেন মার্ক সেন্টেন্স হয়, তখন কী হবে? বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তখন ওই যে মোডালটা ছিল সেই মোডালটা সামনের দিকে চলে আসবে সাবজেক্টের। দ্যাটস ইট। তাহলে এইটুকু করে দিলে আমাদের নেগেটিভ সেন্টেন্স পেয়ে যাবো আর ইন্টারোগেটিভ সেন্টেন্স পেয়ে যাবো। তাহলে আমাদের জানতে হবে কি যে শুধুমাত্র পজিটিভ সেন্টেন্সের ফরমেশনটা কেমন হবে, ঠিক আছে? তাহলে সিম্পল ফিউচারের তোমার কনসেপ্টটা হচ্ছে এইটা। পরের ভিডিওতে আমরা কোন কোন বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস টেন্সকে নিয়ে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কনসেপ্টকে নিয়ে আমরা ডিসকাস করবো। সো তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আজকের এই ভিডিওতে এত দূর। সবাই ভালো থেকো। যদি কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমি নেক্সট ভিডিও আমি আরেকটা নতুন তোমার সেশন করে দেবো যেখানে আমরা শুধুমাত্র ডাউট সেকশনগুলোকে নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো, ঠিক আছে? তাহলে দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।